মাইলস্টোন দুর্ঘটনায় ডিএনএ টেস্টে মিলল ৫ মরদেহের পরিচয়, আরও ২ জনের মৃত্যু। বার্ন ইনস্টিটিউটের ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ১৫ বছরে আমির সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার। আবরার ফাহাদ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লিখিত প্রতিবাদ বিজিবির। যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে কারাগারে প্রেরণ অপকর্মের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চান আইনজীবীরা। রাজধানীর পল্লবীতে ত্রাসের রাজত্ব, বিএনপি বনে যাওয়া যুবলীগ নেতা জাকিরের। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও চাঁদাবাজির অভিযোগ। চাঁদা চাচ্ছে আমাদের কাছে, যদি আমরা চাঁদা একটা অ্যামাউন্ট দিই তাহলে হয়তো একটা নেগোসিয়েশন আসতে পারে। জাকির পাঠাইছে, কিছু জন্য পাঠাইছে দোকানপাট, এখন আমরা চাঁদা খাবো। শুল্ক ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র চূড়ান্ত আলোচনা ২৯ জুলাই। ভার্চুয়ালি হবে দর কষাকষি, সমঝোতা না হলে বড় ধাক্কা রপ্তানিতে। এবং গাইবান্ধা সদরের মোল্লারচরে তীব্র ভাঙন, নদীতে বিলীন ২০টি বাড়িঘর, হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক সহ বিভিন্ন স্থাপনা। নদী ভাঙতে ভাঙতে ৪ বলটান দিছে, পানিতে তো বন্যা জানেনি কত ভাইসা যায়। ইউনিয়ন পরিষদ, এই হাই স্কুল, মসজিদ মাদ্রাসা আমরা ঝুঁকির মধ্যে পড়ে আছি। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সাথে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের পর ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেল আরও 2 শিশু। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, বর্তমানে ভর্তি ৪২ জনের মধ্যে আইসিইউতে রয়েছেন ৮ জন। এছাড়াও ১৩ জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বাচ্চাদের সুস্থ করার জন্য সিঙ্গাপুর ও ভারতে পাঠানো প্রতিনিধি দলের যেসব মতামত রোগীদের জন্য ভালো মনে হচ্ছে, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেগুলো গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গেল ২৪ ঘন্টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন ৭ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া ও ৮ম শ্রেণীর মাহিয়া তাসনিম। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৩ জন। বৃহস্পতিবার রাত ৮টায় সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, বর্তমানে আইসিইউতে রয়েছে ৮ জন। ১৩ জনকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। ২ দিনের মধ্যে তাদের কয়েকজনকে ছাড়পত্র দেওয়া যাবে। গত ২ দিনে আমাদের ১৩ জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। তাদের অনেককেই হয়তো আমরা আগামী ২-১ দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো। ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে গতকাল যেমন ৮ জনের একটা তালিকা আমরা দিয়েছিলাম, আজকে সেটা ৬ জনে আছে, কারণ যেহেতু ২ জনের মৃত্যু ঘটেছে। আর আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে ১৩ জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। দগ্ধ শিশুদের চিকিৎসায় সিঙ্গাপুর ও ভারতের প্রতিনিধি দলের পরামর্শ আলোচনা করে গ্রহণ করা হচ্ছে। আমাদের একটাই বিষয় যে যাদের কাছ থেকে আমরা সুপরামর্শ পাচ্ছি এবং এই পরামর্শ আমার বাচ্চাদের জন্য ভালোর জন্য, সুচিকিৎসার জন্য যে অংশটা আমাদের কাছে, আমাদের বোর্ডের কাছে ভালো মনে হচ্ছে, আমরা তাকেই অ্যাকসেপ্ট করছি। এখানে সিঙ্গাপুর, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হওয়া ৫ মরদেহের সন্ধান মিলেছে। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। শনাক্ত ৫ জন মাইলস্টোনের ছাত্রী। বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও সিএমএইচ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোনে হতাহতদের পাশে বিএনপি আছে এবং থাকবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৩ শিক্ষার্থীর কবর জিয়ারত শেষে বৃহস্পতিবার একথা বলেন তিনি। এ সময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় রাজধানীর উত্তরার তারার টেকের একই পরিবারের ৩ শিক্ষার্থী মাহমুদুল ইসলাম আরিয়ান, বাপ্পি সরকার ও আশিকুর রহমান উমায়ের। বৃহস্পতিবার তাদের বাড়িতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের কবর জিয়ারতের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি নিজেও এখন হাসপাতালে ভর্তি হয়েছে, আবার গত রাত্রেই অসুস্থ অবস্থায়, তিনি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন, গিয়ে তাদেরকে আমাদের যে ব্যথা, আমাদের যে সমবেদনা, আমরা যে তাদের সঙ্গে আছি, সেটা তাদেরকে জানাবেন। আমি সে কথা বলতেই আজকে এখানে এসেছি। যুদ্ধ বিমান দুর্ঘটনায়, শিশুদের নির্মম মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শোক কাটিয়ে ওঠার জন্য দোয়া করেন তিনি। সবসময় শিশুদেরকে মনে করি যে তারা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, এই পরিবারের ভবিষ্যৎ। এই পরিবার তাদের যে ব্যথা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাত দেন, একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। সন্তানের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বাপ্পি সরকারের বাবা শাহিন সরকার। টিফিনের বক্সটা ওর মার হাতে দিয়া হাসি মুখে ওর লাঞ্চ বক্সটা নিছে, কিন্তু মনে হয় না আমার ছেলে লাঞ্চ খাইতে পারছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দুর্বৃত্তায়ন, মুজিববাদ ও চাঁদাবাজির রাজনীতি ফিরে আসছে। এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জে পথসভায় তিনি একথা বলেন। এদিন ব্রাহ্মণবাড়িয়াতেও পদযাত্রা ও সমাবেশ করে দলটি। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ পৌঁছায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। অংশ নেন কয়েকশো নেতাকর্মী। পৌরসভা মাঠ থেকে পদযাত্রা করে টাউন হলের সামনে পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন এলাকায় শুরু হয়েছে দুর্বৃত্তায়ন, ফিরে আসছে মুজিববাদ ও চাঁদাবাজির রাজনীতি। লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই লড়াই এখনো শেষ হয়নি, কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদের পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজ দখলদারিত্বের রাজনীতি ফিরে আসতেছে। আমাদেরকে সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। দেশের সব মানুষের মানবাধিকার রক্ষার তাগিদ দিয়ে নাহিদ বলেন, কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কাম্য নয়। বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মানবাধিকার থাকবে, কোন সন্ত্রাসীকেও বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবে না। আমার ভিন্ন মতের অধিকারী হলেও আমি তার মানবাধিকারের পক্ষে থাকবো। আমরা দেখেছি যৌথ বাহিনী দ্বারা কয়েকদিন আগে বিএনপির একজন যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার নিন্দা প্রতিবাদ জানাই। আমরা যেমন চাঁদাবাজির বিরোধিতা করি, আমরা একইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরও বিরোধিতা করি। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এনসিপি নেতারা। পরে পৌর মুক্ত মঞ্চে আয়োজন হয় সমাবেশ। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভায় তিনি একথা বলেন। দুর্নীতিমুক্ত ও মর্যাদাপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার করেন জামায়াতে আমির। অন্তর্বর্তী সরকার শহীদ পরিবারকে দেয়া ওয়াদা পূরণ করতে পারেনি বলেও মন্তব্য করেছেন জামায়াতে আমির। এ সময় সংস্কার ও বিচার শেষে আগামী বছরের শুরুতে নির্বাচনের দাবি জানান তিনি। আমাদের অধিকার হরণ করতে থাকেন, তাহলে এই দেশ 118 কোটি মানুষ রুখে দাঁড়াবে। আমরা আমাদের অধিকার কারো কাছে বন্ধক রাখবো না, এবং আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে কেউ নাক গলার দিকেও আমরা চাইব না। আমরা মর্যাদার ভিত্তিতে তাদেরকে মর্যাদা দিব, আমরাও মর্যাদা পেতে চাই। এই ভিত্তিতেই হবে আমাদের বাইলেটারাল এবং ইন্টারন্যাশনাল রিলেশনস। ইনশাআল্লাহ।
২৪ জুলাইয়ে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের আগের ১৫ বছরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করেন বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ, ছোট ভাই আবরার ফায়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে ২৪ জুলাই গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতদের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্তের অনুরোধ জানান শহীদ আবরার ফাহাদের পরিবার। এ সময় আবরার ফাহাদ হত্যা মামলায় বিচার কাজ ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান তারা। ফেনীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ মিল্লাত হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়ে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পরশুরাম উপজেলার বাসবদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে গুথুমা বিওপির আওতাধীন 2164/3S পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তার কাটার কাছে যান মিল্লাত ও আফসার নামে দু যুবক। তখন তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়েছে। বিজিবির ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো আদেশ দেন বিচারক। এর আগে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তন্দা তারণ্যর রিপোর্ট। দেশের ১৯তম প্রধান বিচারপতি ছিলেন ABM খায়রুল হক। কয়েকজন সিনিয়র বিচারপতিকে উপেক্ষা করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়োগ দেন সর্বোচ্চ বিচারপতির পদে, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। তিনি ছিলেন সেই বিচারপতি যিনি সংবিধানের ১৩ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চূড়ান্তভাবে নিষিদ্ধ করেন। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে আটক করার পর তাকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে রাত ৮টায় খায়রুল হককে নিম্ন আদালতে নিয়ে আসা হয়। এ সময় কোর্ট চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা তার সর্বোচ্চ বিচার চেয়ে নানা স্লোগান দেন। নিরাপত্তার স্বার্থে হেফাজতখানা থেকে লোকচক্ষুর অন্তরালে তাকে পেছনের গেট দিয়ে এজলাসে তোলা হয়। শুনানি শেষে আদালত এই মামলায় খায়রুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ সময় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। শেখ হাসিনা আজকে স্বৈরাচার হয়েছে উনার কারণে, গুম, হত্যা এবং আইনাগর তৈরি হয়েছে উনার বদলতে হয়েছে। তিনি বিচারের সম্মুখীন হয়েছেন। আমরা মাননীয় আদালতকে বলেছি যে দ্রুত চার্জশিটের ব্যবস্থা করে তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা মাননীয় আদালতের কাছে কামনা করেছি। হত্যা মামলা ছাড়াও গত বছর আগস্টে রায় জালিয়াতির কারণে আরো ৩টি মামলা হয় তার নামে। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। মিরপুরের পল্লবীতে আতঙ্কের নাম এখন নব্য বিএনপি নেতা হয়ে ওঠা জাকির হোসেন। ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, হুমকি আর চাঁদা না দিলে দলবল নিয়ে হামলা। সম্প্রতি চাঁদা না দেয় এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছেন তিনি। এক সময়ের যুবলীগ নেতা বর্তমানে বিএনপির মিছিল সমাবেশের সম্মুখ সারিতে থাকা জাকির হোসেনকে নিয়ে অনুসন্ধান করেছেন এম এ আজিম। ক্যামেরায় ছিলেন ইশাদ সোহেল। সম্প্রতি মিরপুরে বিএনপির মিছিল সমাবেশে সম্মুখ সারিতে দেখা মেলে জাকির হোসেন ওরফে শুটার জাকিরকে। নিজেকে বিএনপি নেতা হিসেবে জাহির করা এক সময়ের যুবলীগ নেতা জাকির হোসেন এখন মিরপুরের ট্যাকের বাড়ি এলাকার এক ত্রাসের নাম। কদিন আগে চাঁদা না দেয়ায় দলবল নিয়ে সাগুপ্তা এলাকায় এমন তাণ্ডব চালান জাকির।
পা কেটে নেয়ার চেষ্টা করেন তাসকিন নামের এ যুবকের। এমন নারকীয় ঘটনার বিচারে মামলা করা তো দূরে থাক, এখন প্রাণ ভয়ে আছে পুরো পরিবার। আমি ঘরে বিছনায় পড়ে আছি প্রায় 18-20 দিন মতো। চাঁদা চাচ্ছে আমাদের কাছে, যদি আমরা চাঁদা একটা অ্যামাউন্ট দেই তাহলে হয়তো একটা নেগোসিয়েশন আসতে পারে। নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কারণ আমার হাজবেন্ডের নিরাপত্তা নাই, আমার ফ্যামিলি জানের কারো নিরাপত্তা নাই। শুধু তাসকিন নন, ট্যাকের বাড়ির অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করছে জাকির ও তার বাহিনী। তাদের ভয়াবহতা আরও স্পষ্ট হয় স্থানীয়দের বক্তব্যে। এখন নতুন করে অন্য কারাকে চিনি না, ওরা এসে বলে ওদের ভাড়া দেওয়ার জন্য লোকগুলো পাঠা দেয়। তখন লোকগুলোর আমরা জিজ্ঞেস করি, তখন কয় ভাই পাঠাইছে, কেউ পাঠাইছে, জাকির ভাই পাঠাইছে। কিসের জন্য পাঠাইছে? কয় দোকানপাট এখন আমরা চাঁদা খাবো। ওনায় আসছে, বলে গেছে, মোটরসাইকেল নিয়ে আসছে, কয়েকবারই আসছে, বেশ কয়েকবার আসছে, আইসা বলে গেছে। যাওয়ার পরে আমরা যে পক্ষ থেকে আমরা ভাড়া নিচ্ছি আমরা ওনাদেরকে জানাইছি। বেরিয়ে আসে বর্তমানে বিএনপি নেতা হয়ে ওঠা জাকির হোসেনের আসল রূপ। আওয়ামী সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন যুবলীগ নেতা। 4 আগস্ট পর্যন্ত হাসিনার পক্ষে বের করা মিছিলেও ছিলেন সম্মুখ সারিতে। কিভাবে রাতারাতি আওয়ামী লীগ থেকে বনে গেলেন বিএনপি নেতা জানতে এবার শুটার জাকিরের মুখোমুখি হতে চাই আমরা। বাড়িতে নেই জাকির। তার স্ত্রীর মোবাইল ফোন থেকে চাঁদাবাজি ও রাজনৈতিক পরিচয় জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠে জাকির। আওয়ামী লীগের ক্ষমতাকালে আপনি আওয়ামী লীগের হয়ে মিছিল মিটিং এ অংশগ্রহণ কেন করতেন তাহলে? না, আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন এই প্রশ্নটা কি করার অত অধিকার আপনার আছে? কেন নাই? আচ্ছা, আপনি কিসের ভিত্তিতে আপনি আমাকে এই প্রশ্নটা করতেছেন? আমি যেটা দেখেছি সেটাই আপনাকে বলেছি। আমি যদি এখানে চাঁদাবাজি করতে চাই ওদেরকে বলেন আমার নামে মামলা করতে। আপনি তো এই যে তাসকিনকে কুপিয়েছেন, সেটি কেন? এটা ভুল কথা। আপনি কিন্তু কথা অন্যদিকে যাচ্ছেন। আপনি কিন্তু কথা, আপনি মিডিয়া পারসন, ঠিক আছে, আপনি কথা অন্যদিকে যাচ্ছেন। বিএনপি নেতা প্রমাণে ওয়ার্ড বিএনপির একাধিক কমিটি তালিকাও দেন জাকিরের স্ত্রী। সে তালিকার সত্যতা যাচাইয়ে ওয়ার্ড বিএনপির আহ্বায়কের মুখোমুখি আমরা। তিনি নিজেও অবাক কমিটিতে জাকিরের নাম দেখে। এই যে জাকির হোসেন কয়েকদিন আগেও যুবলীগের মামুনের ক্লিয়ার তো চিটার নাম্বার 1 তা কলম দে। বিএনপির সাথে নাই না, কোন জায়গা না, কোন এই জাকির হোসেন না, এই জাকির হোসেন না, এটা অন্য জাকির হোসেন। এই নাম দিয়ে হয় চিটিং করে। গত বছরের 26 অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় গ্রেপ্তার হন বর্তমান বিএনপি নেতা বনে যাওয়া পল্লবী 2 নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। জেল থেকে বেরিয়ে বনে যান বিএনপি নেতা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। শুল্ক ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত চূড়ান্ত আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে 29 জুলাই। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠক সরাসরি নয়, ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। বৈঠকটি হবে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 8টা থেকে 10:30 পর্যন্ত। 2.5 ঘন্টার এই বৈঠকে দুই দেশের মনোনীত প্রতিনিধিরা আগেভাগেই প্রস্তুত করা খসড়া প্রস্তাবের ভিত্তিতে নিজেদের অবস্থান তুলে ধরবেন এবং শুল্ক ইস্যুতে দর কষাকষিতে অংশ নেবেন। বৈঠকটি ভার্চুয়ালি করার প্রস্তাব দেয়া হলেও সশরীরে গিয়ে আলোচনা করার চেষ্টা করছে সরকার। 1 আগস্ট থেকে মার্কিন নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। আলোচনায় কোনো সমঝোতা না হলে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে 50% শুল্ক বসতে পারে। তার রপ্তানি প্রতিযোগিতায় বড় ধরনের ধাক্কা হবে। বাজারে মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। সপ্তাহ ব্যবধানে বৃদ্ধি পেয়েছে প্রায় সব ধরনের সবজির দামও। বাজার দরের খবর জানাতে লক্ষ্মীপুর ও মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম ও সুমিত সরকার সুমন। প্রথমে যাচ্ছে লক্ষ্মীপুরে। সাইফুল, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের পৌর মাংসের বাজারের সামনে। তো পাশে রয়েছে লক্ষ্মীপুরের পৌর মাছের বাজার। তো লক্ষ্মীপুরে
গরুর মাংস দর স্থিতিশীল থাকলেও খাসির মাংস, মুরগির মাংস এবং মাছের দাম বৃদ্ধি পেয়েছে। লক্ষ্মীপুরে গরুর মাংস 750 টাকা করে বিক্রি হচ্ছে, যার মধ্যে 200 গ্রাম হাড় রয়েছে। এছাড়া যে খাসির মাংস রয়েছে, এই খাসির মাংস 1 থেকে 2 মাস পূর্বে যে খাসির মাংস বিক্রি করা হতো 1000 টাকা কেজি ধরে, সেই খাসির মাংস আজ বিক্রি করা হচ্ছে 1200 টাকা দামে। এছাড়া সাগি এবং বেড়ার মাংস বিক্রি করা হচ্ছে 1000 টাকা দামে। আর আমরা যদি আপনাকে বলি যে লক্ষ্মীপুরের মুরগির মাংস যে ব্রয়লার 170 টাকা করে বিক্রি করা হচ্ছে, গত সপ্তাহে যে ব্রয়লার বিক্রি ছিল 150 টাকা, 20 টাকা দাম বিক্রি হয়েছে। এছাড়া যে কক মুরগির দাম রয়েছে, এই কক মুরগি গত সপ্তাহে বিক্রি ছিল 280 টাকা, সে কক এখন 350 টাকা দামে বিক্রি করেছে। এছাড়া যে সোনালী কক রয়েছে সেটি 370 টাকা দামে বিক্রি হচ্ছে। এছাড়া আপনার রয়েছে দেশি মুরগি 550 টাকা দামে বিক্রি করা হয়েছে। মাছের যে বাজার রয়েছে, এই বাজারে 200 টাকার নিচে কোনো মাছই পাওয়া যাচ্ছে না। বিশেষ করে 200 টাকার উপরে যে মাছগুলি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে পাঙ্গাস 200 টাকা এবং তেলাপিয়া মাছ 230 টাকা দামে বিক্রি হয়েছে এবং 300 টাকার নিচে রুই কাতল কোনো মাছে বিক্রি পাওয়া যাচ্ছে না। আমরা দেখেছি যে আজকে যে দেশি শিং মাছ রয়েছে, শিং মাছের কেজি 1000 টাকা এবং চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 900 থেকে 1200 টাকা। ইলিশ মাছ 1 কেজি সাইজের ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে 2500 টাকা দরে এবং 750 টাকা দরে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে 1800 টাকা দামে। এছাড়া রয়েছে রুই মাছ 350 টাকা থেকে বিক্রি করা হচ্ছে। আমরা কথা বলেছি এখানকার যে বাজার যারা আড়তদার রয়েছে, তারা আমাদের মাছের বাজার আড়তদাররা তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে মাছের সরবরাহ কম থাকার কারণে মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে নদী বেষ্টিত হওয়ার পরও লক্ষ্মীপুরে নদীর মাছ কম পাওয়া যাচ্ছে। এই ছিল লক্ষ্মীপুর থেকে মাছ মাংসের বাজারের সর্বশেষ খবর। আমরা এই মুহূর্তে চলে যাব মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী সুমন জানাবেন যে মুন্সিগঞ্জের মাছ ও মাংসের দামের খবর। আসলে আপনি যেমনটি বলছিলেন মুন্সিগঞ্জের সপ্তাহের ব্যবধানে কিন্তু দাম কিন্তু আসলে কেজিতে 10 থেকে 20 টাকা দরে কিন্তু আসলে বেড়েছে। তারা কিন্তু এখানে ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে টানা বৃষ্টির কারণে এবং সরবরাহ কম থাকার কারণে কিন্তু এই সবজির দাম আসলে বেড়েছে বলে আমাদের ব্যবসায়ীরা জানিয়েছেন এবং ক্রেতারা বলছেন যে হারে দাম বৃদ্ধি হচ্ছে সেটি করে কিন্তু তাদের নাগালের বাইরে চলে যাচ্ছেন বলে আমাদের ক্রেতারা অভিযোগ করেছেন। তো এখানে কিন্তু আসলে কাঁচামরিচ যে কাঁচামরিচ ছিল 250 টাকা, সেই কাঁচামরিচ কিন্তু এখন বিক্রি হচ্ছে 300 টাকা করে। গাজর 70 টাকা, সেই গাজর ছিল 60 টাকা। পটল 30 টাকা ছিল, সেই পটল কিন্তু আসলে 40 টাকা করে বিক্রি হচ্ছে। আমি এখন একজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কি জানাবেন সবজির দাম বেড়েছে কেমন? আর বৃষ্টির কারণে একটু বাড়ছে সবজির দাম। কি সবজির দাম এখন কেমন? মরিচ 200 টাকা কেজি, 300 বেচি 200 টাকা। পটল হচ্ছে আপনার 40 টাকা কেজি, আর টমেটো হচ্ছে আপনার 120 টাকা কেজি। গাজর হচ্ছে আপনার চায়নাটা হচ্ছে 120 টাকা কেজি, আর দেশিটা হচ্ছে 60 টাকা কেজি। চিচিঙ্গা 50 টাকা কেজি, শসা 60 টাকা কেজি। আসলে যেই দাম আছে, দাম কি বাড়বে নাকি? বাড়ার কোনো সম্ভাবনা নাই, বৃষ্টির কারণে আর কি। বাস অল্প বৃষ্টির কারণে হয়তো 7 টাকা নিতে আসবো, 7 টাকা পর আবার চলে যাবো, আবার ভালো হলে চলে যাবো। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমন শুনছিলেন, আমি এখানে একজন ক্রেতার সাথে কথা বলবো। সবজির দাম আসলে কেমন আপনাদের নাগালের মধ্যে রয়েছে? খুবই বেশি নাগালের বাইরে, সাধারণ মানুষের জীবন প্রায় এই অবস্থা। যেহেতু বৃষ্টি বেশি হচ্ছে, এই জন্য হয়তো আমদানি কম, আমদানি বেশি হলে আমার স্বাভাবিক অবস্থা আশা করছি। সবাই ভালো থাকে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানকার কিন্তু ক্রেতারা কিন্তু বলছেন যে দিন দিন এই সবজির দাম কিন্তু বেড়েই চলেছেন। এইভাবে যদি সবজির দাম বাড়ে তাহলে কিন্তু তাদের নাগালের বাইরে চলে যাবেন। তো আমার কাছে মুন্সিগঞ্জ থেকে সবজির সবশেষ খবর। আমি এখন চলে যাব স্টুডিওতে। ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, লক্ষ্মীপুর ও মুন্সিগঞ্জ থেকে বাজার দরের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম ও সুমিত সরকার সুমন।
মাইলস্টোন বিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যায় ৮ম শ্রেণীর ছাত্রী মাহিয়া তাসনিম ওরফে মায়া। মরদেহ নেওয়া হয়েছে তার নানার বাড়ি মেহেরপুরের জয়পুর গ্রামে। জানাজা ও দাফন সম্পর্কে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তারুজ্জামান, মায়ের দাফন কি সম্পন্ন হয়েছে? গ্রামের পরিবেশ কেমন দেখছেন? আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার জয়পুর গ্রাম। সেখানে মাহিয়া তাসনিম মায়ার নানার বাড়ি। ওনার নানা নাম নজরুল ইসলাম। একটু আগেই কিন্তু তার জানাজা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই জয়পুরহাট কবরস্থানে তার জানাজা সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার দাফন সম্পন্ন হবে। আমরা যদি জানি রাখি যে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় ৮ম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়া মারাত্মকভাবে আহত হয়। তাকে ঢাকার একটি হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল। গত বৃহস্পতিবার বিকেল ৪টার সময় সে মারা যায়। পরবর্তীতে তাকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার যে গ্রাম, তার গ্রামের বাড়িতে লাশ নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ রেখে তার নানার বাড়িতে দাফনের জন্য নিয়ে আসা হয়। তার নানার বাড়িতে মায়ার মরদেহ আসার সাথে সাথেই কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে শোক নেমে আসে এবং বিভিন্ন মানুষ কিন্তু তাকে দেখতে ভিড় করে। লাশবাহী গাড়িতে করে তার লাশ নিয়ে আসা হয়। ভোর থেকে কিন্তু বিভিন্ন গ্রাম থেকে মানুষজন এবং আমরা দেখেছি যে সরকারের জেলা প্রশাসন থেকেও এখানে লোকজন এসেছিল। তাদের সাথে তাদেরকে এই লাশ দেখে গেছে এবং জানাজা অংশগ্রহণ করেছে। আমরা মায়ার যে নানা নজরুল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মায়া চলে যাওয়াটা আসলে মেনে নেওয়ার মতো না। এভাবেই অনেক শিশুদেরকে অকালে ঝরে যেতে হলো। এই নিয়ে কিন্তু গ্রামের মানুষের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে জনবহুল জায়গাতে যে বিমান উড্ডয়ন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু গ্রামের মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তো মাহিয়া তাসনিম মায়ার যে জানাজা এবং দাফন সম্পন্ন যে শেষ পরিস্থিতি আমি জানাচ্ছিলাম মেহেরপুর থেকে। ধন্যবাদ আক্তার আপনাকে। দর্শক, মেহেরপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নিজের পরিবারের সদস্যদের জন্যই রাজউক থেকে প্লট বরাদ্দ নেননি, বরং তার কার্যালয়ের ভিআইপিদের গাড়ি চালকদের জন্য রাজধানীর ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লটের ব্যবস্থা করেন। এমন তথ্য উঠে এসেছে দুদকের অভিযানে। এদিকে সম্প্রতি গ্রেফতার হওয়া সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের তথ্য চেয়ে রাজউক NBR গৃহায়নে চিঠি দিয়েছে দুদক। বিস্তারিত ফজলে আদিত্যর রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে শুধু নিজের পরিবারের সদস্যদের জন্যই প্লট বরাদ্দ দেননি, তার কার্যালয়ের গাড়ি চালকদের জন্য রাজুকের প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক কার্যালয়ে অভিযান চালিয়ে প্লট বরাদ্দ সংক্রান্ত নথিপত্র জব্দ করে দুদক। সেখানে জানা যায় অসামান্য অবদানের স্বীকৃতি কোটায় সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের সঙ্গে যুক্ত মোট 15 গাড়ি চালককে ঢাকার ঝিলমিল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। রাষ্ট্রের জন্য তাদের কি অবদান তা নথিপত্রে স্পষ্ট নয় বলেও জানিয়েছে দুদক। প্রায় 15 জন ড্রাইভারকে প্লট বরাদ্দ প্রদান করার তথ্য পাওয়া গেছে। তারা অসামান্য অবদান রেখেছেন এরকম কারো বিষয় তো আমাদের নজরে এলো না। কোন কোন বিবেচনায় এই অনুমোদন দেওয়া হয়েছে এটা আমাদের অনুসন্ধান দল প্রতিবেদন যখন দাখিল করবেন তখন আমরা আপনাদেরকে আরও তথ্য দিতে পারব। প্লট বরাদ্দের তালিকায় আরও রয়েছে 45 জন ব্যবসায়ী, 2 জন বাংলাদেশি ব্রিটিশ নাগরিক, কয়েকজন সাংবাদিক, বিচারপতি ও অন্যান্য পেশার মানুষ। তবে তাদের সবাই কিভাবে এই কোটার আওতায় এলেন সেটিও এখন প্রশ্নবিদ্ধ। এদিকে সাবেক বিচারপতি ABM খায়রুল হকের অবৈধভাবে প্লট নেয়ার প্রাথমিক প্রমাণ পাওয়ায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে জনাব ABM খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে 25 কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 31 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। ফজলে আদিত্য, ডিশ টিভি, ঢাকা। উজানের পানি স্রোতে তীব্র ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধার 4টি উপজেলায়। বিশেষ করে সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের উত্তর মোল্লারচর, দক্ষিণ মোল্লারচর ও হাতিমারা চর সহ কয়েকটি গ্রামে ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। স্থানীয়দের দাবি জিও ব্যাগ ডাম্পিং করলেই রোধ করা যাবে নদী ভাঙন, যা বাঁচাতে পারে তাদের নিরাপদ আশ্রয়। SM মইনুল হুদার প্রতিবেদন, জানাচ্ছেন শামীম হোসেন। গাইবান্ধা সদরের মোল্লারচরের আবু সামা নদী ভাঙনের কারণে 55 বছর বয়সে 12 বার বাড়ি সরিয়েছেন। এখন অন্যের বাড়িতে নিয়েছেন আশ্রয়। আবু সামার মতো অনেকেই নিজের সহায় সম্বল সবটুকু হারিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের জমি বা বাঁধে। এদিকে কয়েকদিনের ভাঙনে মোল্লারচর ইউনিয়নের প্রায় 20টি বাড়ি নদীতে বিলীন হয়েছে। ভাঙন হুমকিতে আছে মোল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লারচর উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, হাতিমারা চরের বাজার ও কমিউনিটি ক্লিনিক সহ কয়েকটি গ্রাম। ভাঙন দুশ্চিন্তায় দিন পার করছেন এই এলাকার মানুষগুলো। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এই শহর এলাকার ভিতরে অনেক কষ্ট, এরা বলার মতো কথা নাই। বর্মুকার কাছে নদী ভাঙতে ভাঙতে 4 বলরান দিছে, পানিতে তো বন্যা জানেনি কত ভাইসা যায়। খাদ্য ফ্রিকপত খাইতেও পারি না। ইউনিয়ন পরিষদ, এই হাই স্কুল, তারপরে হলো মসজিদ মাদ্রাসা, আমরা ঝুঁকির মধ্যে পড়ে আছি আর কি। এখন যদি এটা থেকে আমরা পরিত্রাণ না পাই, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই ইউনিয়নের এই আপনার 4টা প্রাথমিক বিদ্যালয় আছে, একটি আপনার উচ্চ বিদ্যালয় আছে, একটি ইউনিয়ন পরিষদ আছে, একটি কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের এই জায়গায় একটা বাজার আছে। এখন সরকারের কাছে আমার একটাই আবেদন, তাড়াতাড়ি এই নদী ভাঙনের পদক্ষেপ সরকারের কাছে। সরকার জানি না এই খালটার মুখটা স্রোতটা একটু ডাইভার্ট করলে তাই কিন্তু খালটা বন্ধ হয়ে যায়। তো এই লোকগুলা একটা বাজার, একটা হাই স্কুল, একটা ইউনিয়ন পরিষদ, এগুলো কিছু রক্ষা পেয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গাইবান্ধায় 4টি উপজেলায় 165টি ছোট বড় চর রয়েছে। তার মধ্যে কয়েকটি চরে ভাঙন দেখা দিয়েছে। মন্ত্রণালয়ে বরাদ্দের জন্য আবেদন পাঠানো হয়েছে, পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। বন্যা নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডতে প্রায় 240 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা আছে। বিশেষ করে সাগর এবং ফুলছড়ি উপজেলার নদী ভাঙন এবং বন্যা রক্ষার জন্য বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের কাজ চলমান আছে। এই চলমান প্রকল্পের আওতায় আমরা 15 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনরাকৃতির কাজ চলমান রাখছি। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।